নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ ছাত্র বন্ধুরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এই অধ্যায়ের একটি প্রশ্ন। উদারনীতিবাদ কাকে বলে? সাবেকি সনাতন উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি আলোচনা করো। পূর্ণমান ৮, অর্থাৎ প্রশ্নের মান ৮ নম্বর। বড় প্রশ্ন। ছাত্র বন্ধুরা, আলোচনার ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবে। তোমাদের ডাউট থাকলে, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্টস করবে, সেই কমেন্টসের আমি রিপ্লাই দেব। সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে ইউরোপের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনাবলী থেকে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনাবলী থেকে উদারনীতিবাদের সূচনা হয়। ঊনবিংশ শতাব্দীতে এই মতবাদের পরিপূর্ণ বিকাশ ঘটে। উদারনীতিবাদ বলতে আমরা একটা ব্যাপক জীবন দর্শনকে বুঝি, যে দর্শনের মূল কথা হলো সর্বপ্রকার কর্তৃত্বের নীতির বিরুদ্ধে স্বাধীনতার নীতিকে প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উদারনীতিবাদের অর্থ হলো রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করা এবং ব্যক্তি নাগরিকদের স্বাধীনতা প্রতিষ্ঠা করা। প্যারা চেঞ্জ করে লিখবে ছাত্র বন্ধুরা। এক কথায়, মধ্যযুগের গোড়ামির পরিবর্তে যুক্তির, ধর্মের পরিবর্তে বিজ্ঞানের, ঐতিহ্যের পরিবর্তে আধুনিকতার, দৃষ্টিভিত্তিক গ্রামীণ সমাজ জীবনের পরিবর্তে শিল্পভিত্তিক নগর জীবনের প্রতিষ্ঠা ঘটানো ছিল নতুন যুগের দাবি। যে দর্শন বা তত্ত্ব এই মতবাদ প্রচার করে তাকেই বলা হয় উদারনীতিবাদ। তোমরা পজ করে লিখে নেবে। যদি আবার জিনিসটাকে রিপিট করে নাও ভিডিওটি, তোমাদের শুনে বুঝে লিখতে সুবিধা হবে। প্যারা চেঞ্জ করে লিখবে। উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য। উদারনীতিবাদকে সাধারণভাবে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর দিয়ে লিখবে সাবেকি সনাতনী উদারনীতিবাদ, 2 নম্বর আধুনিক বা সংশোধনমূলক উদারনীতিবাদ, 3 নম্বর নয়া বা সমকালীন উদারনীতিবাদ। প্যারা চেঞ্জ করে আবার লিখবে সাবেকি বা সনাতনী উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য। সামাজিক চুক্তি মতবাদের অন্যতম পথিকৃৎ পায়োনিয়ার যাকে বলা হয় জন লকের ট্রু ট্রেটিসিস অফ গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থটি 1690 সালে প্রকাশিত হওয়ার পর ধ্রুপদী উদারনীতিবাদের সূচনা হয়। ক্লাসিক্যাল। এছাড়াও বেনথাম, জে মিল, স্পেন্সার প্রমুখ উদারনীতিবাদের প্রবক্তা। এই সাবেকি উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য হলো জীবনের অধিকার। 1 নম্বর দিয়ে লিখবে স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার রক্ষার জন্যই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, তাই রাষ্ট্র এগুলোকে উপেক্ষা করতে পারে না। 2 নম্বর, লকের মতে রাষ্ট্র গড়ে উঠেছে ব্যক্তির অধিকার রক্ষার চুক্তির শর্তে, তাই রাষ্ট্র ব্যক্তির অধিকার রক্ষায় ব্যর্থ হলে ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে সরকারের পরিবর্তন করতে পারে। 3 নম্বর, শাসিতের সম্মতির উপর সরকার প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ যাকে শাসন করা হচ্ছে সেই সাধারণ মানুষের সম্মতির উপর সরকার প্রতিষ্ঠিত হবে। 4 নম্বর, শাসক ও শাসিত, অর্থাৎ যারা সরকার চালাচ্ছে তারা শাসক এবং যারা সরকারকে
সম্মতি দিয়েছে সরকার চালাবার, সেই শাসিত উভয় আইনের অনুশাসনের অধীনে থাকবে। 5 নম্বর, সাবেকি উদারনৈতিক ব্যবস্থায় ব্যক্তি অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করবে। অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করবে, আবার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার রাষ্ট্রের থাকবে না। আবার বলছি পয়েন্টটা, 5 নম্বর, সাবেকি উদারনৈতিক ব্যবস্থায় ব্যক্তি অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করবে, আবার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার রাষ্ট্রের থাকবে না। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। 6 নম্বর, সাবেকি উদারনীতিবাদী ব্যবস্থায় সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলা হয়েছে। 7 নম্বর, সাবেকি উদারনীতিবাদ অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতি বা ল্যাসেস ফেয়ার পলিসিকে স্বীকৃতি দেয়। ল্যাসেস ফেয়ার পলিসিকে স্বীকৃতি দেয়। 8 নম্বর, জাতিগত সাম্য আত্মনিয়ন্ত্রণ অধিকার এর ওপর গুরুত্ব আরোপ করে সনাতন উদারনীতিবাদ। 9 নম্বর, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয় সনাতনী বা ধ্রুপদী উদারনীতিবাদী তত্ত্ব। 10 নম্বর, রাজনৈতিক স্বাধীনতা ও গণ সার্বভৌমিকতার তত্ত্ব প্রচার করে সাবেকি উদারনীতিবাদ। 11 নম্বর, পারিবারিক স্বাধীনতা বা পরিবার গঠনের স্বাধীনতা সাবেকি বা সনাতনী উদারনীতিবাদের একটি তত্ত্ব। 12 নম্বর, অর্থনৈতিক অধিকার অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির ও ব্যক্তিগতভাবে চুক্তি সম্প্রদানের অধিকার। প্যারা চেঞ্জ করে লিখবে, পরিশেষে বলা যায় যে উদারনৈতিক দর্শন কখনোই একটি পরিণত ও পরিপক্ক তত্ত্বের জন্ম দিতে পারেনি। তত্ত্বটিকে রক্ষণশীল, সংকীর্ণ ও প্রতিক্রিয়াশীল বলেও সমালোচনা করা হয়। তবে মানবতাবাদী ধ্যান ধারণার প্রসারে, ব্যক্তি স্বাধীনতার বিকাশে এবং সর্বোপরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি রচনার ক্ষেত্রে এই মতবাদের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য। আবার বলছি, সর্বোপরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি রচনার ক্ষেত্রে এই মতবাদের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য। আশা করি ছাত্রবন্ধুরা আজকের এই রাষ্ট্রবিজ্ঞান একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সাবজেক্ট। এই সাবজেক্টের এই যে অধ্যায়টির এই প্রশ্নটি আলোচনা করলাম, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এই অধ্যায়ের, উদারনীতিবাদ কাকে বলে, সাবেকি সনাতনী উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি বা নীতি আলোচনা করো, তাহলে এখান দিয়ে জিস্ট কি বেরিয়ে এলো, সাবেকি বা সনাতনী উদারনীতিবাদ 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে সাবেকি সনাতনী উদারনীতিবাদ। তাহলে উদারনীতিবাদের যে মূল বৈশিষ্ট্য তাকে যদি আমরা বিশ্লেষণ করি, 3টে উদারনীতিবাদ পাচ্ছি। 1 নম্বর হচ্ছে সাবেকি বা সনাতনী উদারনীতিবাদ। 2 নম্বর পাচ্ছি কি আধুনিক বা সংশোধনমূলক উদারনীতিবাদ। 3 নম্বর নয়া বা সমকালীন উদারনীতিবাদ। তো 3টে ভাগে বিভক্ত এই একটি মতবাদ নিয়ে রাজনৈতিক মতবাদর্শে বা মত আদর্শে উদারনীতিবাদের যে সমকালীন উদারনীতিবাদ বা তার আগে যে সংশোধনমূলক উদারনীতিবাদ বা তারও আগে যে সাবেকি বা সনাতনী উদারনীতিবাদ, সেগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে মানুষের জীবনকে, রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করেছে। তাহলে রাষ্ট্র একটি ব্যবস্থা, তাকে শাসন করার অধিকার বা সম্মতি দিচ্ছে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করছে রাষ্ট্রের সরকার বা প্রদেশের সরকার। উদারনীতিবাদে এক একটি মতাদর্শে তার কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলোকে মেনে নিয়ে
পর্যায়ক্রমে এক একটি মতাদর্শের পরিবর্তন ঘটেছে। আশা করি আজকের আলোচনার অংশটি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা কোনো সংকোচ না করে কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের সেই বিষয়গুলো আলাদা করে রিপ্লাই দেবো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।